নমস্কার, সৌমেন সরকার বলছি। আজকে অনুষ্ঠান সাক্ষাৎকার ভিত্তিক। সাক্ষাৎকারের বিষয়বস্তু সাচার কমিটি, তার ইতিহাস, তার রিপোর্ট, তার প্রভাব এবং তার বর্তমান স্ট্যাটাস। বলাই বাহুল্য যে সাচার কমিটি সম্পর্কে আমরা অনেকের কাছে অনেক কিছু শুনেছি, কিন্তু অথেন্টিক ব্যক্তির কাছ থেকে এর যে নির্ভরযোগ্য তথ্য এবং সংসদ বা বিভিন্ন ফোরামে তার যে আলোচনা, এই জিনিসটা আমরা খুবই কম পাই। তা এই আলোচনাটা করার জন্য আজকে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অধ্যাপক সাইদুল হক। অধ্যাপক সাইদুল হক, আপনাকে স্বাগত। অধ্যাপক সাইদুল হক 24 বছরের অধ্যাপনা জীবন। জীবনের শেষ 14 বছর যে অধ্যাপনা করেছেন সেটা বর্ধমান রাজ কলেজে। তার আগে শ্যামসুন্দর কলেজ এবং আরও অন্যান্য কলেজে তার অধ্যাপনার ছিল, এবং তিনি বিভিন্ন শিক্ষামূলক যে প্রোগ্রাম, ডিবেট, কনফারেন্স, সেমিনার, এগুলোতে উনি রেগুলার অ্যাটেন্ড করেন। অতএব এটা আমাদের সৌভাগ্য যে আজকে ওনাকে পাওয়া গেছে। অধ্যাপক সাইদুল হক, সংক্ষেপে সাইদুল সাহেব বলেই আপনাকে সম্বোধন করছি। ঠিক। অধ্যাপক সাইদুল সাহেব, ব্যাপারটা হচ্ছে যে আগে এর নাটশেল বলুন, সাচার কমিটি ব্যাপারটা কি ছিল, তারপরে অন্যান্য প্রশ্ন। সাচার কমিটি তৈরি করেন কেন্দ্রীয় সরকার যখন মনমোহন সিং দেশের প্রধানমন্ত্রী। 2005 সালের মার্চ মাসে তৈরি হয় সাচার কমিটি। জাস্টিস রাজেন্দ্র সাচারের নেতৃত্বে 7 মেম্বার একটা টিম। এই টিমের যে সাবজেক্ট ছিল সোশিও ইকোনমিক অ্যান্ড এডুকেশনাল ডেভেলপমেন্ট অফ মুসলিম মাইনরিটি, অর্থাৎ সংখ্যালঘু মুসলমানদের, শুধুই মুসলিম, সংখ্যালঘু মুসলিম অন্য কোনো টার্গেট এখানে ছিল, যেটা অন্যগুলোতে ছিল সেটা আমি বলছি। কারণ মুসলিমদের নিয়ে স্পেসিফিক্যালি এটা তৈরি হয়েছিল। মুসলিমদের সামাজিক, অর্থনৈতিক এবং শিক্ষাগত পশ্চাৎপদতা কী মাত্রায় আছে আমাদের দেশে, সেটা নিয়ে সাচার কমিটি গঠিত হয়েছিল মনমোহন সিংয়ের উদ্যোগে। এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে এই কারণে যে মুসলিম ডেভেলপমেন্ট নিয়ে বহু আলোচনা হয়, এবং প্রথম আলোচনা হয় 1871 সালে। লর্ড মেয়র যখন যে ভাইসরয় হান্টারকে দায়িত্ব দিয়েছিল, এবং হান্টার একটা সমীক্ষা করে একটা বই লিখলো। 71 সালে সেই বই বেরোলো, দ্য ইন্ডিয়ান মুসলমানস। মুসলিমদের যে দুর্দশার কথা, কিন্তু সেটা করলো কে উনি? এটা করতে যেয়ে মুসলমানদের কাছে দেখালেন যে ব্রিটিশরা দায়ী নয় মুসলিমদের দুর্দশার জন্য, পার্মানেন্ট সেটেলমেন্ট দায়ী, চিরস্থায়ী বন্দোবস্ত। ফলে সব চিরস্থায়ী বন্দোবস্তে যারা জমি কিনে নিয়েছে বনিয়া বা অন্যথা হিন্দু সম্প্রদায়ের জমিদার, আর প্রজারা মুসলমান। সুতরাং তোমাদের শত্রু যে ব্রিটিশ নয়, যা করে ইংরেজদের শাসনের কাজ যা, কিন্তু পজিটিভ কিছু কথা বলে যে মুসলিমদের ডেভেলপমেন্ট কিছু দরকার। এরপর বহু বছর পরে ইন্দিরা গান্ধী 80 সালে ক্ষমতায় আসার পরে 1983 সালে একটি কমিটি তৈরি করে। সেটা শুধু মুসলিমদের নয়, সংখ্যালঘুদের উন্নয়নের রিপোর্ট দেওয়ার জন্য গোপাল সিং এর নেতৃত্বে। গোপাল সিং সেই রিপোর্ট জমা দেয়, কিন্তু ইতিমধ্যেই ইন্দিরা গান্ধী গুলিতে মারা যান, সকলেই জানেন আপনারা সেটা। এবং তার পুত্র রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হন, এবং ওই রিপোর্টকে হিমঘরে পাঠিয়ে দেন। রিপোর্ট কখনো প্রকাশ্যের সামনে আসেনি। তারপর যে মাইনরিটি কমিশন ইত্যাদি হয়, নানা রকম হয়, ওবিসি রিজার্ভেশন নিয়ে গোলমাল হয় ভিপি সিংয়ের আমলে। আমি এখানে সাচারে আসছি এই কারণে যে 2005 সালে মনমোহন সিং বললেন যে মাইনরিটিটা কেমন আছে, একটা রিপোর্ট চাই, বিশেষ করে মুসলিম মাইনরিটি, এবং সেই কমিটি তৈরি হলো। এই কমিটি 1 বছরের মধ্যে 2006 সালে রিপোর্ট। সাইদুল সাহেব, একটা ছোট্ট প্রশ্ন করি। এই যে সাচার কমিটি হয়েছিল, এটা কি মনমোহন সিং বা কংগ্রেসের নিজস্ব সিদ্ধান্ত, না এটা ইউপিএ 1 এর সিদ্ধান্ত? ইউপিএ 1 এর সিদ্ধান্ত। তার মানে অন্যান্য দলগুলোর সেই একই একটা ইচ্ছা ছিল যে হ্যাঁ মুসলিমদের হোক, এবং কিন্তু বামপন্থীদের একটা বড় ভূমিকা ছিল সেখানে, কারণ তখন তো বামপন্থীরা সাপোর্ট করছে।
2004 সালে তো আমরা 61 জন 62 জন এমপি ছিলাম, আমরা সাপোর্ট করছি। আমাদের অনেকগুলো দাবির মধ্যে যেমন ছিল হচ্ছে যে ফুড সিকিউরিটি অ্যাক্ট, আমাদের তেমনি দাবির মধ্যে ছিল হচ্ছে যে মাইনরিটি ডেভেলপমেন্ট, এই অনেকগুলো দাবি আমাদের ছিল যা ওরা মেনে নিয়েছিল। 100 দিনের কাজ, 100 ডেজ ওয়ার্ক। তো এই কমিটি রিপোর্ট দেওয়ার পরে এই কমিটি দেখালো যে মুসলিমরা অল ইন্ডিকেটারে, এবং এই ভাষাটাই আছে, মুসলিমস আর সাফারিং ডেভেলপমেন্ট ডেফিসিট ইন অল ইন্ডিকেটার্স। ছোট্ট করে একটু বলবেন ইন্ডিকেটারগুলো। বলছি তো, সমস্ত মাপকাঠিতে মুসলিমরা পিছিয়ে আছে। কি মাপকাঠি? 1 শিক্ষা, 2 স্বাস্থ্য, 3 কর্মসংস্থান, 4 পরিকাঠামো উন্নয়ন, 5 হচ্ছে ব্যাংক লোন ফেসিলিটি। এই যে মূলত 5টা ক্রাইটেরিয়া মাপকাঠি। কি ফেসিলিটি? এই ব্যাংকিং ফেসিলিটি, ব্যাংকিং লোন ফেসিলিটি, ব্যাংকিং ফেসিলিটি। তাহলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিকাঠামো, স্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং হচ্ছে যে ব্যাংকিং ফেসিলিটি, এগুলোতে মুসলিমরা পিছিয়ে আছে। একটা জিনিস আমাদের এটা বুঝতে হবে যে সাচার কমিটিটা অল ইন্ডিয়া কমিটি। যেভাবে আমাদের রাজ্যে প্রচার হয়েছে আজই সাচার কমিটি যেন তৈরি হয়েছিল ফর ওয়েস্ট বেঙ্গল, নট অ্যাট অল, নট দ্যাট। সাচার কমিটি ওয়াজ ফর্ম টু সি দ্য ডেভেলপমেন্ট ডেফিসিট অফ দি মুসলিম মাইনরিটি অল ওভার ইন্ডিয়া, এবং সাচার কমিটি তার রিপোর্টে সেটাই উপস্থাপিত করেছে। এবং রিপোর্টে দেখালো যে কীভাবে মুসলিমরা পিছিয়ে আছে। যদি আমরা একটু দেখি বুঝতে পারবো যে মুসলিমদের গ্র্যাজুয়েট মাত্র 3.4% গোটা দেশে, এত বছর স্বাধীনতার পরেও। 3.4% আউট অফ মুসলিম পপুলেশন না আউট অফ হোল পপুলেশন? না, গ্র্যাজুয়েট পপুলেশনের মধ্যে, গ্র্যাজুয়েট, যেখানে হচ্ছে যে হিন্দু জেনারেলদের মধ্যে হার 15.3 মিনিমাম। এটা আমি কয়েকদিন আগে একটা সেমিনারে বললাম, এবং উনি বললেন, সাচার দেখালেন যে মুসলিমদেরই 25% ছেলে মেয়ে যাদের স্কুলে যাওয়া উচিত 6 থেকে 14 বছর বয়সী, 25% ছেলে মেয়ে কখনো বিদ্যালয়ে যায়নি। এবং তারপর ড্রপ আউট রেট তো আছেই। কলেজগুলো, যত কলেজ আছে আমাদের দেশে স্নাতক স্তরে, প্রতি 25 জন পড়ুয়ার মধ্যে মাত্র 1 জন মুসলমান। স্বাস্থ্যের ক্ষেত্রেও তাই, এরকম অসংখ্য পরিসংখ্যান উনি দিয়েছেন। ব্যাংকিং খাতে লোন পায় মাত্র 2.2%। উদাহরণ দিয়ে বললেন যে তাও রেলে যে কাজ করে, রেলের মাত্র 4.5% হচ্ছে যে মুসলিম কাজ করে, এবং তারাও হচ্ছে যে কি, তাদের 90% হচ্ছে নিম্ন পদে, উচ্চ পদে নয়। এবং উদাহরণ দিয়ে বললেন যেমন আইএস, ভারতবর্ষে যত আইএস আছে মাত্র 3% হচ্ছে মুসলিম, যত আইপিএস আছে 4% মুসলিম, যত আইএফএস আছে ইন্ডিয়ান ফরেন সার্ভিস মাত্র 1% হচ্ছে যে মুসলিম। এবং দেখালেন যে ওবিসিদের আন্দোলন হচ্ছে, প্রতি 100 জন মধ্যে মাত্র 1 জন হচ্ছে মুসলিম ওবিসি, যা রেকর্ডেড হয়েছে মুসলিম ওবিসি হিসাবে। ফলে মুসলিমরা সব দিক থেকে ডেভেলপমেন্ট ডেফিসিটে ভুগছে। কিন্তু সাচার যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রেজ করলেন যে মুসলিমস বিয়ার এ ডবল বার্ডেন অফ বিং লেভেল অ্যাজ অ্যান্টি ন্যাশনাল অ্যান্ড অ্যাজ বিং অ্যাপিজড অ্যাট দি সেম টাইম। এর বাংলা মানে হচ্ছে, অসাধারণ কথা বলেছেন সাচার, যে মুসলমানদেরকে দ্বৈত বোঝা। এই রিপোর্টটা কোথায়, মানে এই আমাকে একটুখানি কোডটা দিয়ে দেবেন যাতে মুসলিমরা, সাচার রিপোর্টের মধ্যেই বলা আছে যে মুসলমানদের দ্বৈত বোঝা বয়ে বেড়াতে হয়, বিয়ারিং এ ডবল বার্ডেন। এই ডবল বার্ডেন কি? ডবল বার্ডেন হচ্ছে যে মুসলমানরা বিং লেভেল অ্যাজ অ্যান্টি ন্যাশনাল, কম বেশি পরিমাণে ভারতবর্ষে মুসলমানদেরকে বলা হয় তারা হচ্ছে দেশদ্রোহী, অ্যান্টি ন্যাশনাল। অপর দিকে আবার এই অভিযোগও করা হয় যে মুসলমানদের তোষণ করা হচ্ছে। ফলে এই যে ডবল বোঝা মুসলিমদের বয়ে বেড়াতে হয়, এটা টোটালি হচ্ছে যে ঠিক নয়। সেখানে উনি লিখলেন, মুসলিমস আর bearing double burden of being labeled as anti-national and as being appeased at the same time. উনি বললেন যে তথ্য বলছে মুসলমানরা দেশদ্রোহীও নয়, মুসলমানরা হচ্ছে তোষণগ্রাহীও নয়। এইটা সাচারের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং সাচার যেটা রেজ করলেন যে 3টে বিষয় সাচার বলেছে, এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। 3টে কি? আইডেন্টিটি। এই 3টে পয়েন্টকে আমাদের সবসময় মনে রাখতে হবে। সাচার বলেছে মুসলিমরা 3টে ক্রাইসিসে ভুগছে। এক হচ্ছে ক্রাইসিস অফ আইডেন্টিটি, ক্রাইসিস অফ সিকিউরিটি,
ক্রাইসিস অফ ইকুইটি, অর্থাৎ মুসলমানদের পরিচিতি সত্তা আজকে আক্রান্ত গোটা দেশ জুড়ে, মুসলমানদের নিরাপত্তা আজকে আক্রান্ত দেশ জুড়ে, মুসলমানদের সমতা আজকে আক্রান্ত। ফলে এই যে আইডেন্টিটি, সিকিউরিটি অ্যান্ড ইকুইটি, এইটা হচ্ছে সাচারের একটা গুরুত্বপূর্ণ অবজারভেশন, বিশেষ করে মুসলিম মাইনরিটিদের ক্ষেত্রে। এইটাকেই সাচার ডেভেলপ করে বললেন যে আইডেন্টিটি দিতে গেলে মুসলিমদের আইডেন্টিটি ক্রাইসিসটা কি না, ধরুন গুড মুসলিম ব্যাড মুসলিমের পার্থক্যকরণ হচ্ছে দেশ জুড়ে। আমি বাসে যাচ্ছি, আপনার পাশে আমি সৌরেনবাবু আছেন, আমাকে বুঝে কোথাও লেখা আছে আমার মুসলমান, আমি কোথাও লেখা নেই, ধরতেও পারবেন না। পাশে বসে থাকলে আপনি আমার সঙ্গে কথা বলবেন, হাসবেন, সব করবেন। আচ্ছা, এই আমি যদি কালকে আপনার পাশে দাঁড়িয়ে আর টুপি নিয়ে বসি, আমার মনে হবে আচ্ছা বসবো তো, এই পাকিস্তানের এজেন্ট নয় তো, এই বিদেশি চর নয় তো, এই যে একটা দ্বিধা কাজ করবে। ফলে ধরেই নেওয়া হচ্ছে যে মুসলিমস অ্যাজ বিং ইন্টারন্যাশনাল, তারা যেন হচ্ছে যে পাকিস্তানের চর কিংবা হচ্ছে আইএসআইয়ের চর, এই যে তাদের আইডেন্টিটি, দ্যাট কোশ্চেন অফ আইডেন্টিটি ইজ গ্র্যাজুয়ালি কামিং টু দ্য ফ্রন্ট। এটাকে সাঁতার বলে এটাকে হচ্ছে যে দুইভূত করতে হবে। দুই বললেন সিকিউরিটি। আজকে মুসলিম নিরাপত্তা সব জায়গাতে আক্রান্ত, মুসলিমরা নিরাপত্তাহীনতার শিকার হচ্ছে। এবং এটা ঘটনা যে বাংলার মুসলিম, কেরলের মুসলিমের খাদ্যাভ্যাস, পোশাক, ভাষা সম্পূর্ণ পৃথক। একটা বাঙালি মুসলমান, একটা কেরালিয়ান মুসলমানের মধ্যে টোটাল ডিফারেন্স, বোথ ইন ল্যাঙ্গুয়েজ, ভাষাতে, বোথ ইন ড্রেস, বোথ ইন কালচার, বোথ ইন ফুড হ্যাবিট। কিন্তু একটা বিষয়ে বইয়ে মিল আছে, মুসলমানরা, কেরলের মুসলমান, বাংলার মুসলমান মনে করে দে আর অ্যাটাকড, তাদের সিকিউরিটির কোশ্চেনটা সামনে আসে। আর এই সিকিউরিটি বলতে যে উনি তুললেন ইকুইটির প্রশ্ন, সমতা। মুসলিমদের সমতা নেই, চাকরির ক্ষেত্রে সমতা নেই, স্বাস্থ্যের ক্ষেত্রে নেই, পরিকাঠামো উন্নয়নে নেই, কর্মসংস্থানে নেই, ব্যাংক লোন ফেসিলিটির ক্ষেত্রে নেই। এই মুসলিমদের এই তিনটে পয়েন্টকে আমাদের হচ্ছে সরকারের উচিত অ্যাড্রেস করা। এটা সাথে খুব হাইলি এলাইট করে বললেন। এবং তার জন্য তাদের শিক্ষার ক্ষেত্রে কীভাবে অগ্রগতি ঘটানো যায়, স্বাস্থ্যের ক্ষেত্রে কীভাবে অগ্রগতি ঘটানো যায়, এগুলোকে ক্যাটেগরিক্যালি হচ্ছে যে 1, 2, 3 করে সাঁতার কমিটি রেজ করলেন। ফলে এই বিষয়টা হচ্ছে যে সাঁতারের একটা গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য দিক। এরপর আমি আসি পশ্চিমবঙ্গের প্রসঙ্গে। এটা প্রসঙ্গে এই কারণে বলছি যে পশ্চিমবঙ্গের সম্পর্কে সাঁতার রিপোর্টের কতগুলো দিক তুলেছে যেটা খুব প্রীতিকর দিক নয়। যেমন সাঁতার বলেছে যে পশ্চিমবঙ্গেও শিক্ষার ক্ষেত্রে মুসলিমরা পিছিয়ে আছে, চাকরির ক্ষেত্রে অবস্থা খুবই খারাপ। সাঁতার রিপোর্টকে আমরা অস্বীকার করি না, কিন্তু সাঁতার যেটা করেছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তিনটে বামফ্রন্ট সরকারের আমলে যে তিনটে গুরুত্বপূর্ণ বিষয়, এটা সাঁতার হচ্ছে যে তার সামনে আনেনি। এক, পশ্চিমবঙ্গে 77 সালে বামফ্রন্ট আসার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করেছে, মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য ল্যান্ড রিফর্মস, হচ্ছে যে ভূমি সংস্কার। গরিব ভূমিহীনদের মধ্যে উদ্বৃত্ত জমি, খাস জমি, বেনামি জমি বন্টন করেছে। এই যে বন্টন করার ফলে মুসলিম জনগণের প্রায় হচ্ছে যে 15 থেকে 18% জমি পেয়েছে। এসসি এসটিরা বেশি পেয়েছে ঠিকই, কিন্তু মুসলিমদের যে 15 থেকে 18% বেশি পেয়েছে, জমি পেয়েছে তারা, এটাকে তাদের ইকোনমিক ডেভেলপমেন্টটাকে এটা হচ্ছে সাঁতার হাইলাইট করেন, যায়নি প্রশ্নটা। এটা কি তাদের পয়েন্ট অফ রেফারেন্স মধ্যে ছিল না, রাখেনি। পশ্চিমবঙ্গ সরকার সেটা বলতে চেয়েছিল, কিন্তু ওদের অল ইন্ডিয়া পার্সপেক্টিভে শাখা তৈরি হয়েছে। ফলে ল্যান্ড রিফর্মসের বেনিফিটটা তো আর বিহার, উত্তরপ্রদেশে, গুজরাটে, তামিলনাড়ুতে নেই। ন্যাচারালি দে হ্যাভ নট কাউন্টেড ইট ইন দেয়ার ওন ক্রাইটেরিয়া ফর দ্য সেক অফ ওয়েস্ট বেঙ্গল। কিন্তু ওয়েস্ট বেঙ্গল এটা একটা ডেভেলপমেন্ট যে ল্যান্ড রিফর্মসের ফলে মুসলিমদের হাতে জমি গেছে, ভূমিহীন মুসলিমদের হাতে। 2, যেটা করেননি, 78 সালে পঞ্চায়েত তৈরি হয়। এই পঞ্চায়েতের ফলে বহু জায়গায় মুসলিমরা, কোনো মুসলিম রিজার্ভেশন ছিল না, কিন্তু বহু মুসলিম জন, আমি একটা জায়গাতে পঞ্চায়েত সমিতির সহসভাপতি হয়েছিলাম, পরে সভাপতি। আমাদের পশ্চিম বর্ধমান জেলাতে, অবিভক্ত বর্ধমান জেলায় মহবুব জাহিদি সভাধিপতি হয়েছিলেন, মুসলিম রিজার্ভেশন ছিল না। ফলে এই যে কোশ্চেন অফ এম্পাওয়ারমেন্ট রুরাল বেঙ্গলে, এইটা কিন্তু হচ্ছে সাঁচার রিফ্লেকশন করেনি। এটার কারণ হচ্ছে সাঁতারের যে ক্রাইটেরিয়া তার মধ্যে তো ছিল না, অল ইন্ডিয়া পার্সপেক্টিভ তো পঞ্চায়েত নেই, ন্যাচারালি সেটাকে ধরেন। 3, আরেকটা বিষয় ধরেনি, সেটা হচ্ছে যে চাকরির ক্ষেত্রে মুসলিমদের পশ্চাৎপদতার কথা সাঁতার লিখেছে পশ্চিমবঙ্গের নিরিখে।
এবং ক্যাটেগরিক্যালকে বলেছে যে পশ্চিমবঙ্গে মাত্র পপুলেশন, গোটা দেশের মুসলিম পপুলেশন 2001-এর সেন্সাস অনুযায়ী 13.4%, গোটা হোল ইন্ডিয়াতে। কিন্তু পশ্চিমবঙ্গে মুসলিম পপুলেশন 25.7%, প্রায় 26%-এর কাছাকাছি 2001 সালের সেন্সাসে। কারণ 2001 সালের সেন্সাসের উপর ভিত্তি করেই সাচার হচ্ছে যে এগিয়েছে। সেখানে দেখাচ্ছে যে তখন কি অনুপ্রবেশ একটা বড় সমস্যা ছিল? অনুপ্রবেশ না, তখন অনুপ্রবেশ নিয়ে 2005 সালে চিৎকার করেছিলেন আজকে যিনি মুখ্যমন্ত্রী পার্লামেন্টে। আমি 2001-এর কথা বলছি। তখন ব্যাপারটা না, অনুপ্রবেশ তখন তো হচ্ছে যে ক্যাটেগরিক্যালি মাইনরিটি অনুপ্রবেশ, হিন্দু অনুপ্রবেশ এইভাবে বলা হতো না। ওই পাড় থেকে লোক আসছে, 71-এর পরে এক দল এসেছে এবং পরবর্তী পর্যায়ে বেশিটা এসেছে আরও এই সময়কালের মধ্যে, 71 সালের আগে পর্যন্ত অনেকে এসছে, এবং সেটা আসামে এই প্রবলেমটা ছিল। ফলে আসামে অ্যাকর্ড তৈরি হয়েছে, আসামে নিরীহ হত্যাকাণ্ড হয়েছে। এখানে যেটা এসেছিল সবচেয়ে সামনে, যে মুসলিমদের পশ্চিমবঙ্গে চাকরিতে স্থান মাত্র 4.4%, 2%। তার মধ্যে আবার সরকারিতে খোদ মাত্র 2.1। এখানে সাচার ওই পয়েন্টটা কারেক্ট বলেছে, কিন্তু সাচার যেটা তুলে নিই তা হচ্ছে যে এই যে বিভিন্ন স্কুলে, আমাদের রাজ্যের যে স্কুল, সরকারি স্কুলে মুসলিম সংখ্যার কত টিচার আছে দেখেছে, সরকারি চাকরি বলতে। কিন্তু এই যে বিভিন্ন স্কুলকে আপনি পাবেন, সিএমএসি স্কুল, মিউনিসিপ্যাল বয়েজ স্কুল, মিউনিসিপ্যাল গার্লস স্কুল, টাউন স্কুল, এডেড স্কুল, এগুলো গভর্নমেন্ট স্কুল নয়, গভর্নমেন্ট এগুলো বলে গভর্নমেন্ট স্পন্সর বা এডেড। এন্টার টাকা বেয়ার করে মাস্টারদের মাইনে থেকে, অ্যাপয়েন্টমেন্ট থেকে, এভরিথিং ইজ বোর্ন বাই গভর্নমেন্ট। কিন্তু তারা গভর্নমেন্ট নয়। আমরা যেমন গভর্নমেন্টের রাজ কলেজে যেমন গভর্নমেন্ট স্পন্সর। ফলে এখানে কত মুসলিম আছে সেটা কিন্তু উল্লেখিত হাজার রিপোর্টে উল্লেখ ধরলে হয়তো এই নাম্বারটা একটু বাড়ত। ইনস্পাইট অফ দ্যাট, এটা ঘটনা যে মুসলিমদের অংশগ্রহণ সরকারি চাকরিতে কম, মাত্র 4%। সাইদুল সাহেব, একটা প্রশ্ন করি। বলেন। পশ্চিমবঙ্গের নিরিখে সাচার যে রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট অন্যান্য মুসলিম মেজরিটি যে সমস্ত, মুসলিম মেজরিটি বলবো না, যেখানে মুসলিম পপুলেশন মোর দ্যান অ্যাভারেজ, যেমন ইউপি, কেরালা, বিহার বা অন্ধ্রপ্রদেশও আছে, সেখানকার ইন্ডেক্সগুলো কি পশ্চিমবঙ্গের থেকে বেটার অর লোয়ার? না, সাচার যেটা তুলেছে যে আমাদের গোটা দেশে তো মুসলিম বললাম 13.4%, পশ্চিমবঙ্গে 25%-এর উপরে, তার উপরে আছে আসাম 31%, তার উপরে আছে জম্মু কাশ্মীর 67%, মানে 67%। সবচেয়ে বেশি আছে 90%-এর বেশি আছে লাক্ষাদ্বীপে মুসলিম। আর আমাদের নিচে যারা আছে, কেরালা 24%। সাচার রিপোর্ট এটা বলেছে যে ইন অল ইন্ডিকেটার, যেমন অল ইন্ডিয়াতে মুসলিমরা ডেভেলপমেন্ট ডেফিসিটে ভুগছে, ওয়েস্ট বেঙ্গলে মুসলিমদের হচ্ছে যে ডেভেলপমেন্ট সেভাবে হয়নি, এটা বলেছে। বিশেষ করে চাকরির ক্ষেত্রে পুলিশে মাত্র 7%, 25% পপুলেশনের মাত্র 7.3% হচ্ছে পুলিশে চাকরি করে মুসলমান। সরকারি চাকরিতে মাত্র 4.2%। এগুলো বলেছে যে এই ঘটনা। সাচার যেটা বলেছে সেটা হচ্ছে যে, এই তথ্য কোথায় পেয়েছেন জানি না, যে বহু মুসলিম এলাকায় হচ্ছে যে প্রাইমারি স্কুলে পড়ার সুযোগ নেই। এটা কিন্তু তা নয়। বামফ্রন্ট রাত যাই করুক, 2001-এ সর্বশিক্ষা অভিযানের পরে এমন কোনো নট এ সিঙ্গেল গ্রাম ছিল যেখানে প্রাইমারি স্কুল নেই। সাচার সেই রিপোর্টে সেটা প্রতিফলিত হয়নি। এই কারণ হচ্ছে সাচার বেস করেছে 2001 সালের সেন্সাসকে, আর সাচার রিপোর্টটা বেরিয়েছে 2006 সালে। ন্যাচারালি এই যে 1 সালের পরে সর্বশিক্ষা অভিযানে এত স্কুল হলো, এসএসকে হয়েছে শিশু শিক্ষা কেন্দ্র, এমএসকে হয়েছে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, এত প্রাইমারি হয়েছে, এগুলোকে উনি আর কাউন্টে আনেননি। এটা এবার উনি বলছেন গভর্নমেন্ট আমাকে তথ্য দেয়নি, উনি বলেছেন সেটা। কিন্তু হচ্ছে যে গভর্নমেন্ট বলছে আমার কাছে তথ্য না চাইলে আমি কী করে দেবো। উনি তথ্য চাননি, উনি 2001-এর সেন্সাস রিপোর্টকে বেস করে রিপোর্টটা করেছে। ওনাকে কি সেরকম স্টাফ ইনফ্রাস্ট্রাকচার কিছু দেওয়া? সেটা কেন্দ্রীয় সরকার করেছে। আমাদের কাছে উনি প্রতি রাজ্যে গেছেন, সে রাজ্য সরকারের সঙ্গে বৈঠক হয়েছে, রাজ্য সরকারের অফিসাররা উনি যা প্রশ্ন নিয়ে গেছেন প্রশ্নমালার উপর উত্তর দিয়েছেন। এই প্রশ্নমালাগুলো রাজ্য সরকারের পক্ষ থেকে তোলা হয়েছিল, অথবা ওনার প্রশ্নমালার মধ্যে ছিল না। এই গ্যাপটা এই 3টে জায়গাতে থাকলে হয়তো আরেকটু ডেভেলপমেন্ট রিপোর্ট আসতো। কিন্তু ইনস্পাইট অফ দ্যাট, লেফট ফ্রন্ট গভর্নমেন্ট এটা স্বীকার করেছে যে সাচার রিপোর্টকে আমরা মান্যতা দিচ্ছি। এবং অল ইন্ডিয়াতে লেফট পার্টিগুলো কনভেনশন করে, এই কনভেনশন আমি গিয়েছিলাম,
তারা হচ্ছে যে কলকাতায় অলঙ্কার হলে কনভেনশন করে বলেছে যে সাচার রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার নয়, ভারত সরকারের অ্যাকশন নেওয়া উচিত, যে ব্যবস্থা নেওয়া উচিত, এবং সাচার রিপোর্টকে আমরা মান্যতা দিই, বিশেষ করে তার কোশ্চেন অফ আইডেন্টিটি, কোশ্চেন অফ সিকিউরিটি অ্যান্ড কোশ্চেন অফ ইকুইটি। আর ইকুইটির ক্ষেত্রে সাচার বলেছে ইকুয়াল অপরচুনিটি কমিশন তৈরি করতে হবে। এই বিষয়গুলো সাচার হচ্ছে যে রেজ করার চেষ্টা করেছে খুব ভালোভাবে, কিন্তু লেফট ফ্রন্ট তখনই হচ্ছে যে মুসলিম রিজার্ভেশন, এটা সামনে সাচার কমিটি তো বলেনি, সাচার তাদের ডেভেলপমেন্ট করতে বলেছে, শিক্ষার পার্সেন্টেজ, স্বাস্থ্যের পার্সেন্টেজ, কর্মসংস্থানের পার্সেন্টেজ, কিন্তু একসাথে রিজার্ভেশনের কথা সাচার বলেনি। প্রথম এই সাচারকে ভিত্তি করে কেন্দ্রীয় সরকার আরেকটা কমিটি করে, মনমোহন সিংই করে, সেটা হচ্ছে রঙ্গনাথ মিশ্র কমিশন। এই কমিশন তৈরি হয় 2007 সালে। এই কমিশনের রিপোর্ট যখন কেন্দ্রীয় সরকারের কাছে জমা পড়ল, কেন্দ্রীয় সরকার প্রথমে এই রিপোর্ট প্রকাশ করেনি। তখন আমরা এমপি হয়ে গেছি 2009 সালে, আমরা পার্লামেন্টে চিৎকার করলাম যে কী আছে রিপোর্টে, দেখা যাক। দু একটি কাগজ করলো কি, যেভাবেই হোক গভর্নমেন্টের কাছ থেকে ওই তথ্য ফাঁস করে নিয়ে কাগজে ছাপিয়ে দিল যে এই হচ্ছে মুসলিমদের ডেভেলপমেন্টের অবস্থা। এবং রঙ্গনাথ মিশ্র বলল যে মুসলিমদের জন্য নাম ধরেই, যে মুসলিমদের জন্য, মাইনরিটিদের জন্য হচ্ছে যে 10% মিনিমাম সংরক্ষণ করতে হবে। তাতে হচ্ছে যে মুসলিম সংরক্ষণ 6% হোক, অন্যান্যদের হচ্ছে 3% হোক, কিন্তু মুসলিমদের সংরক্ষণ চাই। এইটাকে ধরে এবার বুদ্ধবাবু বললেন যে আমাদের টাইম এসছে। উনি 2009 সালে ঘোষণা করলেন যে আমরা মুসলিমদের হচ্ছে যে সংরক্ষণ দেব। ফেব্রুয়ারি মাসে অ্যানাউন্স করলেন যে আমরা সরকারি চাকরিতে ধর্মের ভিত্তিতে নয়, ধর্মের ভিত্তিতে সংবিধান বলতে সংরক্ষণ হয় না, তাহলে কিসের ভিত্তিতে? না, ব্যাকওয়ার্ড ক্লাসের ভিত্তিতে। এবার হচ্ছে উনি ঘোষণা করলেন, ব্যাকওয়ার্ড কমিশন চালু হলো, তাদের সমীক্ষা করলো, এবং গোটা দেশ জুড়ে ইতিমধ্যে ব্যাকওয়ার্ড কমিশন 1993 সালে তৈরি হয়েছে এবং 2009 পর্যন্ত, মার্চ পর্যন্ত। এটা কি ব্যাকওয়ার্ড কমিশনের গঠনের যে প্রক্রিয়াটা, এটা কি বামপন্থীদের দ্বারা শুরু হওয়া জিনিস? না, বামপন্থী নয়, এটা যেন ক্রেডিট যায় গোজ টু হচ্ছে যে সুপ্রিম কোর্ট। কেন সুপ্রিম কোর্ট? 1979 সালে মন্ডল কমিশন তৈরি হয় ওবিসিতে রিজার্ভেশনের জন্য, কিন্তু মন্ডল কমিশনের রিপোর্ট যখন প্লেস হলো, ইন্দিরা গান্ধী তখন প্রধানমন্ত্রী, সেই রিপোর্ট চেপে দেওয়া হলো, সেই রিপোর্ট কার্যকরী করা হয়নি। ওবিসিটা আন্দোলন করছে। 1989 সালে যখন ভিপি সিং প্রধানমন্ত্রী হলেন, তিনি বললেন যে মন্ডল কমিশনের রিপোর্ট কার্যকরী করব, এবং মন্ডল কমিশন বলেছিলেন যে গোটা দেশে প্রায় 54% হচ্ছে যে মানুষ হচ্ছে ওবিসি, ইনক্লুডিং মাইনরিটি মুসলিম। সুতরাং তাদের জন্য 27% সংরক্ষণ হোক। 22% ছিল, 15% এসসি, 7% এসটি, 22%, আর তার সঙ্গে এই 27%, নট মোর দ্যান 50% পেরিয়ে যাবে। গোটা দেশ জুড়ে হইচই হচ্ছে। সুপ্রিম কোর্টে মামলা হলো, ইন্দিরা সাহানি অ্যান্ড আদার্স করে মামলা করলো। সুপ্রিম কোর্টে 9 সদস্যের বেঞ্চ তৈরি হলো। এই 9 সদস্যের বেঞ্চে রায় দিল যে আমরা 27% সংরক্ষণকে অ্যাপ্রুভ করছি, বাট ওই বারটা কি, এসসি এসটিদের সংরক্ষণের ক্ষেত্রে কোনো ইকোনমিক বার নেই, কিন্তু ওবিসি হতে গেলে, সংরক্ষণ পেতে গেলে তার হচ্ছে যে সংরক্ষণ, তার হচ্ছে ইকোনমিক, অর্থনৈতিক মাপদণ্ড থাকবে। এবং এখন যেটা আছে 8 লাখের টাকা বার্ষিক ইনকাম হলে সে পাবে না, ক্রিমিলিয়ার এই সংস্থার নাম হলো, তারা হচ্ছে যে পাবে না, বা তার নিচে তারা পাবে। এবং এটা ঠিক করবে কে? সুপ্রিম কোর্টই বললো যে প্রতিটি রাজ্য সরকার ওবিসি কমিশন তৈরি করবে। সেই ভিত্তিতে এই 92 সালের রায়টাকে মাথায় রেখে 93 সালে লেফট ফ্রন্ট গভর্নমেন্ট ওবিসি কমিশন কৈরক করে। ওবিসি কমিশন 93 সাল থেকে 2009 সালে ফেব্রুয়ারি পর্যন্ত 66টা গোষ্ঠীকে ঠিক করলো। তারা তো এগুলো তো সবই হচ্ছে সাচার কমিটির আগেকার কথা। হ্যাঁ, আমি আগে বলছি, তাই তো। সাচার কমিটির রিপোর্টটা তো হচ্ছে যে আগেই তো 5-6 সালের রিপোর্ট এসছে, আর এই কমিশনের কাজ তো চলছে। 2009 পর্যন্ত সাচা চলে এসেছে, এবং তখন আমাদের রাজ্যে 12টা মুসলিমদের গোষ্ঠী আর 54টা হচ্ছে অমুসলিম গোষ্ঠী, 66টা গোষ্ঠীকে হচ্ছে যে ওবিসি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। যেই রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্টটা চলে এলো 2007 সালে, 8 সালে, 9 সালে প্রকাশিত হলো, বুদ্ধদেব ভট্টাচার্য বললেন ফেব্রুয়ারি মাসে যে আমি মুসলিমদের জন্য 2টো ক্যাটাগরি করব। ওবিসির মধ্যে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি। এ ক্যাটাগরিটা হবে এক্সক্লুসিভলি মাইনরিটিদের জন্য 10%, আর 7% হবে আদার্সদের জন্য, 17% সংরক্ষণ দেবো। এই ওবিসি ঠিক করবে কে? মুসলিমদের। তখন একটা কমিটি তৈরি করা হলো
ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্ট আর হচ্ছে অন্যদের নিয়ে তারা হচ্ছে সমীক্ষা করে রিপোর্ট সাবমিট করলো, এবং 2009 সালের সেপ্টেম্বর মাসে, আমি আগেই বলেছি 66টা গোষ্ঠী ছিল, আরও 42টা গোষ্ঠীকে বামফ্রন্ট সরকার যুক্ত করে 108টা ওবিসি গোষ্ঠী হলো। এই যে 42টার মধ্যে 41টা হচ্ছে মুসলিমদের গোষ্ঠী। এটা হচ্ছে 108টা যে গোষ্ঠী, এই গোষ্ঠীটা বেড়ে গেল এবং এ ক্যাটাগরি বি ক্যাটাগরি হলো। এই পশ্চিমবঙ্গে এই প্রথম রাজ্যের মধ্যে মুসলিমদের জন্য ক্যাটেগরিক্যালি অ্যাজ ওবিসি ব্যাকওয়ার্ড ক্লাস হিসাবে তাদের হচ্ছে যে সংরক্ষণ হলো, এবং সেটা 10% এই ক্যাটাগরিতে, 7% মুসলিম সহ অন্য সব ক্যাটাগরিতে। এই হচ্ছে যে সাচারে পরবর্তী বঙ্গবন্ধু মিশ্র কমিশনের। এখানে তো প্রশ্ন তো আসতেই, হ্যাঁ আসো বলেন। দুটো ব্যাপার নিয়ে বলবো। এক তো হচ্ছে ওবিসি নিয়ে তো এখন তো মামলা মোকদ্দমা তো চূড়ান্ত চলছে, সে বলতে পারবো, ঠিক আছে, চূড়ান্ত চলছে। সেটাও যেমন আপনি একটুখানি ইন নাটশেল বলবেন, মিনিট 2-1 মধ্যে সেটা একটু বলুন। আর সাচার কমিটি 2011 সালে যে মানে 2011 সালে তো লেফট ফ্রন্ট গভর্নমেন্ট চলে গেল, তখন সাচার কমিটির যে ইন্ডেক্সগুলো ছিল সেই ইন্ডেক্স অনুযায়ী পশ্চিমবঙ্গের যে অবস্থা হয়েছে মানে ছিল, তা সেই এখন কি অবস্থার উন্নতি হয়েছে না কি হয়েছে? হ্যাঁ, এটা বলছি। প্রথমত পশ্চিমবঙ্গ সরকার পজিটিভলি অ্যাকশন নিচ্ছে ইমপ্লয়মেন্টের ক্ষেত্রে 2009 সালে বঙ্গবন্ধু মিশ্র কমিশনের পরে। আর সাচারের পরে হচ্ছে যে মুসলিমদের হাউজিং ক্ষেত্রে একটা পরিকল্পনাই হলো যে হাউজিং ডেভেলপমেন্ট করতে হবে, ব্যাংক লোন ফেসিলিটি যাতে পায়। অল ইন্ডিয়াতে 15 পয়েন্ট প্রোগ্রাম তৈরি হলো, এবং কেন্দ্রীয় সরকার একটা কমিটি তৈরি করলো, পোস্ট সাচার রিভিউ কমিটি। এটা খুব গুরুত্বপূর্ণ, পোস্ট সাচার রিভিউ কমিটি 2013 সালে। এই কমিটির কার নেতৃত্ব হলো, এটাও করেছে মনমোহন সিং, মানে 13 সালে। এটা হচ্ছে জেএনইউর প্রফেসর অমিতাভ কুন্ডুর নেতৃত্বে। এর নামই হচ্ছে কুন্ডু কমিশন বা কুন্ডু কমিটি বলে, অমিতাভ কুন্ডু প্রফেসর। সেই কমিটি রিপোর্ট দিল 2014 সালে, কিন্তু তখন হচ্ছে অক্টোবর মাসে। কিন্তু তখন হচ্ছে যে আর মনমোহন সিং নেই, তখন হচ্ছে প্রধানমন্ত্রী হয়েছে নরেন্দ্র মোদী, বলে যা হবার তাই হয়েছে। সেই কমিটির রিপোর্ট কমিটি পড়ে আছে, কিন্তু ইন্ডিকেটারটা দেখিয়ে দিল কুন্ডু কমিশন যে যেভাবে সাচার বলেছিল ঠিক সেই ডেভেলপমেন্টে কিছুটা অগ্রগতি ঘটলেও ব্যাংক লোনের পার্সেন্টেজ বেড়েছে, স্কুল গোয়িং চিলড্রেন মুসলিমদের বেড়েছে, কিন্তু অ্যাজ পার পপুলেশন রেশিও কিন্তু মুসলিমদের ডেভেলপমেন্ট হয়নি। কি মুসলিম পপুলেশন রেশিও হচ্ছে 14.2, 2011 সেন্সাসে 13.4 ছিল। সুতরাং আরও হচ্ছে যে মুসলিমদের জন্য যদি ডেভেলপমেন্ট স্কিম নেওয়া যায়, পার্লামেন্টে এটা আমরা তুললাম যে কুন্ডু কমিটির রিপোর্টকে সামনে নিয়ে এসে ব্যবস্থা গ্রহণ করুক, এবং একটা পার্লামেন্টে 0 আওয়ারে একটা সাবজেক্ট ডিবেটই তৈরি হলো। সেই ডিবেটে আমি হচ্ছে যে মূলত শুরু করলাম যে ডেভেলপমেন্ট অফ মুসলিম মাইনরিটি ইন ইন্ডিয়া। আমি এবং হচ্ছে ওয়াসি সাহেব দুজন হচ্ছে আমরা বক্তা ছিলাম, AIMIM এর। হ্যাঁ, আমরা দুজন বক্তা ছিলাম ওটাতে। নোটিশটা ছিল আমার যে ডেভেলপমেন্ট অফ মুসলিম মাইনরিটি অল ওভার ইন্ডিয়া, এবং তার উপরে আমরা 1, 2, 3, 4 করে বললাম। তখন হচ্ছে যে মনমোহন সিং আসেনি হচ্ছে যে তখনও নরেন্দ্র মোদী। কিছু অ্যাকশন নেওয়া হয়েছিল। বামফ্রন্ট আমলেও পুলিশের চাকরি যেমন 7টা বেড়ে 9% বাড়লো, কিছুটা বাড়লো। এমন কোনো গ্রাম নেই সমীক্ষা করে দেখা গেল যেখানে হচ্ছে যে মুসলিম ছেলেদের শিক্ষার সুযোগ নেই। সাঁতার বলেছে নেই, এমন নেই। এবং দেখা গেল যে মাদ্রাসা এডুকেশন, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট বামফ্রন্ট করলো, যে মাদ্রাসা শিক্ষা আমাদের 2077 সালে ছিল 238টা গোটা রাজ্যে। লেফট ফ্রন্ট গভর্নমেন্ট এটাকে বাড়িয়ে নিয়ে চলে গেল 609টাকে। এবং মাদ্রাসা শিক্ষা, হায়ার সেকেন্ডারি মাদ্রাসা শিক্ষার সার্টিফিকেটকে মাধ্যমিকের সমতুল মর্যাদা দেওয়া, ইকুয়াল স্ট্যাটাস, যে মাদ্রাসা ফাইনাল যে পাস করবে হি ইজ ইকুয়াল টু হচ্ছে যে স্কুল ফাইনাল মাধ্যমিক এক্সাম, এই যে দেওয়া, এই যে ডেভেলপমেন্ট করা। 2011 পরবর্তী পজিশনটা 2011 পরিবর্তে 2011 সালে সরকার পরিবর্তনের পরে মাননীয় মুখ্যমন্ত্রী সাচারকে নিয়ে এলেন পশ্চিমবঙ্গে, এবং উনি বললেন সাচার যা বলেছে আমি সেই ক্রাইটেরিয়া সবগুলো হচ্ছে আমি কমপ্লিট করব। মুসলিমদের হচ্ছে আমি কি করব, 10,000 এক্সট্রা মাদ্রাসা তৈরি করব, হয়নি। স্টিল টুডে হয়নি। উনি বলেছিলেন মুসলিমদের জন্য জরি হাব হবে, হয়নি।
কর্মসংস্থানের বিশাল ব্যবস্থা করব, হয়নি। মুসলমানদের জন্য হচ্ছে যে আলাদা মাদ্রাসা টিচারদের স্ট্যাটাস দেবো, বেতন কাঠামো বাড়াবো, ওটা হয়নি। রেল লাইন করবো ফুরফুরা শরীফ ভাঙর, হয়নি। মুসলমানদের জন্য হাসপাতাল হবে, হয়নি। হয় না, মুসলমানদের জন্য হাসপাতালে হয় না, হাসপাতালে মুসলিমরা চিকিৎসা করবে। বামফ্রন্ট সরকার যেটা করেছিল গুরুত্বপূর্ণ, সেটা আমি উল্লেখ করতে ভুলে গেছি। মাদ্রাসা যেমন 609টা করলো, আলিয়া ইউনিভার্সিটি তৈরি করলো, এটা একটা গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট। এবং 3টে ক্যাম্পাসে, পার্ক সার্কাস ক্যাম্পাস, একটা হচ্ছে যে তালতলা ক্যাম্পাস, আর একটা হচ্ছে নিউ টাউন ক্যাম্পাসে একটা আলিয়া ইউনিভার্সিটি। সব ছেলেরাই পড়বে, কিন্তু মাইনরিটির এত বেশি পরিমাণে পড়ে সেখানে, উচ্চশিক্ষায় যেতে পারে। সেই ডেভেলপমেন্টটা লেফট ফ্রন্ট করার চেষ্টা করেছিল, আরও করলে ভালো হতো। এবং রিজার্ভেশনটাও সে জায়গায় করে। এবার পরিসংখ্যানে বলি, এবার হচ্ছে 2011-তে সরকার পরিবর্তনের পরে কি ডেভেলপমেন্ট হলো তার জন্য প্রতিটি ট্রাস্ট, অ্যাসোসিয়েশন, স্ন্যাপ, গাইডেন্স গিল্ড, এই 3টে সংস্থা পশ্চিমবঙ্গে একটা সার্ভে করলো। এটা খুব গুরুত্বপূর্ণ সার্ভে। প্রতিটি ট্রাস্ট, অ্যাসোসিয়েশন, স্ন্যাপ, যার সঙ্গে স্বয়ং অমর্ত্য সেন জড়িত, তিনিই তো চেয়ারম্যান, তিনি তো সব। প্রতিটি ট্রাস্ট, অ্যাসোসিয়েশন, স্ন্যাপ আর গাইডেন্স গিল্ড, এই 3টে সংস্থা। এবং সমীক্ষা রিপোর্টটা বেরোলো 2016 সালে। এই রিপোর্টটার নাম হচ্ছে দ্য লিভিং রিয়েলিটি অফ মুসলিম মাইনরিটি ইন ওয়েস্ট বেঙ্গল। দ্য লিভিং রিয়েলিটি অফ মুসলিম মাইনরিটি ইন ওয়েস্ট বেঙ্গল কী জায়গায় দাঁড়িয়ে আছে। ওরা বলল যে এত 2011 সালে এইসব বলা সত্ত্বেও শিক্ষার ক্ষেত্রে এখনও মুসলিমরা পিছিয়ে, সাক্ষরতার হারে পিছিয়ে, কর্মসংস্থানে পিছিয়ে, মুসলিমদের চাকরি 9% বামফ্রন্ট তার থেকে বাড়েনি, আর শিক্ষার ক্ষেত্রে অংশগ্রহণ বাড়েনি, বরং হচ্ছে যে ছাত্রছাত্রীর সংখ্যা কমে এসেছে স্কুলগুলোতে। ফলে যে ডেভেলপমেন্টটা উনি বলেছিলেন সেই ডেভেলপমেন্টটা হয়নি। এবার আমি একটা রিপোর্ট আপনার কাছে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এই রিপোর্টটা নতুন রিপোর্ট, বেশি দিনের না। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে, NFHS, এটা হয়েছে 19-20 সালে। এই রিপোর্ট কি বলছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, আমি শুধু বলছি পশ্চাৎপদ পশ্চিমবঙ্গের 6 থেকে 16 বছর বয়সী শিশুদের মধ্যে স্কুলে যায় সর্বমোট 90 ভাগ, 6 থেকে 14 বছর বয়সী। হিন্দু ছেলে মেয়ে এর মধ্যে 92 ভাগ, মুসলিম হচ্ছে 87 ভাগ, 5% পিছিয়ে। এটা সরকারি রিপোর্ট। 16 থেকে 18 বছর বয়সী ছেলেদের স্কুলে হার হচ্ছে যা, তাতে হিন্দু ছেলেদের হচ্ছে 73%, মুসলিমদের 53%, 20% পিছিয়ে আছে। 16 থেকে 18 বছর বয়সী মেয়েদের স্কুলের হার, হিন্দুদের যেখানে 78%, মুসলিমদের ক্ষেত্রে সেটা 73%, 5% পিছিয়ে আছে। ফলে দেখা যাচ্ছে যে মুসলিম কিশোর কিশোরীদের শিক্ষাক্ষেত্রে, প্রবাসীদের ক্ষেত্রে সূচকে অনেকটা পিছিয়ে আছে। এরপর হচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি রেট, শিশু মৃত্যুর হার খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ 5 বছরের নিচে কত ছেলে হাজারে মারা যাচ্ছে শিশু, এটা করে ইনফ্যান্ট মর্টালিটি রেট। আচ্ছা, এটা ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে। সাইদুল সাহেব, এই রিপোর্ট কি অ্যাভেলেবল বাজারে? মানে আমি আমার ডেসক্রিপশন বক্সে এই রিপোর্টটা দিতে পারবো? হ্যাঁ, দিতে পারবো না। তাহলে এই দর্শকদের জন্য এটা বলে দেওয়া যায় যে তারা প্রয়োজনে এখানে আরো অমর্ত্য, আমাদের শ্রদ্ধেয় যে অমর্ত্য সেন, ওই রিপোর্টের নাম লিখে রাখুন, ক্লিক করলেই আপনি পেয়ে যাবেন। প্রতিটি ট্রাস্ট অ্যাসোসিয়েশন, প্রতিটি ট্রাস্ট, অ্যাসোসিয়েশন স্ন্যাপ, SNAP, স্ন্যাপ, গাইডেন্স গিল্ড, আর একটা গাইডেন্স, আর একটা সংস্থা আছে গাইডেন্স গিল্ড। এই 3টে সংস্থা মিলে যে সমীক্ষা রিপোর্টটা পেশ করেছে, এটা নেটে গেলে পাবেন। এই রিপোর্টটা কাদেরকে দিয়েছে? এরপর গভর্নমেন্টকে প্রকাশ্যে, এটা মমতাসেন প্রকাশ করেছেন, বাজারে কিনতে পাওয়া যায়। রিপোর্টের নাম হচ্ছে দ্য লিভিং রিয়েলিটি অফ মুসলিম ইন বেঙ্গল। দ্য লিভিং লিভিং রিয়েলিটি অফ মুসলিম ইন বেঙ্গল। এবারে এটা বাজারে পাওয়া যাবে, আপনি খুঁজলেই পেয়ে যাবেন। আচ্ছা, সেখানে আর আমি এখন যে রিপোর্টটা দিলাম, এটা হচ্ছে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে রিপোর্ট। এটা লেখেন ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে, আমি লিখে নিচ্ছি। এইবারে আমার কনক্লুডিং রিমার্কসে আসি। বলেন। সেটা হচ্ছে যে এই যে তথ্যগুলো আপনি বললেন বা যে অ্যানালাইসিসটা করলেন,
এটা সাধারণ মুসলিম জনগণের কাছে কি তারা কি এ সম্পর্কে অবগত? না, মুসলিম জনগণরা অবগত নয়। আমাদের রাজ্যে গত 10 বছরে মুসলিম জেনারেশনের মধ্যে, মুসলিম ইয়াঙ্গারদের মধ্যে যে প্রবলেমটা তৈরি হয়েছে, এই খুন হচ্ছে, ক্যানিংয়ে খুন হচ্ছে, ভাঙড়ে খুন হচ্ছে, নিজেদের মধ্যে মুসলিম মারছে মুসলিম, মরছে মুসলিম, এই যে একটা খারাপ ট্রেন। মুসলিম ডেভেলপমেন্ট বলতে আমরা বুঝি কি? মুসলিম ডেভেলপমেন্ট মিনস শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিকাঠামোর উন্নয়ন। এইটা না করে মুসলিম ডেভেলপমেন্ট যেসব বাতিল, মুসলিমদের জন্য যে 10% বামফ্রন্ট করেছিল সেটাকে গুলিয়ে দিয়ে, এ থেকে যে হিন্দু গোষ্ঠীকে ঢুকিয়ে দিয়ে, বিতে কিছু মুসলিমকে ঢুকিয়ে দিয়ে, যেখানে আপাতত 140 টাকা দাঁড় করিয়েছে, কিন্তু সেটা বিপজ্জনক। সেই সুযোগ এখন সবাই পাচ্ছেন না। আমরা বলছি যে মুসলিমদের ভোট ব্যাংক বানানো ঠিক না। কোনো জাতিগোষ্ঠীকে, কোনো জাতিগোষ্ঠীর ডেভেলপমেন্ট মানে তাদের এডুকেশন, তাদের হেলথ, তাদের হচ্ছে এমপ্লয়মেন্ট, তাদের হচ্ছে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এবং তাদের হচ্ছে ব্যাংকিং ফেসিলিটি, এইগুলোকে উন্নয়ন করতে হবে। সাচারের লক্ষ্যটা ছিল তাই। পোস্ট সাচার রিভিউ কমিটি কমিশন করেছে, সেটা গভর্নমেন্টের রিপোর্ট আমি বলেছি। আর একটা রিপোর্ট হয়েছিল, আমাকে টাচ দিয়ে রাখি, এটা সরকার করেনি, কিন্তু IIM আহমেদাবাদ করেছিল, রাকেশ বসন্ত কমিটির রিপোর্ট, মুসলিমরা কেমন আছে। তিনিও দেখিয়েছেন যে মুসলিমরা অল ডেভেলপমেন্ট ডেফিসিটে ভুগছে। অর্থাৎ এই যে অল ইন্ডিকেটারে মুসলিমরা ডেভেলপমেন্ট ডেফিসিটে, উন্নয়ন সূচকে যে মুসলিমরা পিছিয়ে আছে, এটাকে এক পার আনতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বক্তব্যটা আমি বলতে চাই, যে তাহলে এই মুসলিমদের দাবিটা কি হচ্ছে ধর্মীয় রিলিজিয়াস ডিমান্ড? দিস ইজ দ্য মেন কোশ্চেন, যে সংবিধানে কোনো ধর্মীয় দাবি হতে পারে না। আমি বলছি এটা লেফট ফ্রন্ট গভর্নমেন্টও তাই বলেছিল, বলতে বহুজন ভাষণ দিয়েছিলেন, যে লেফট ফ্রন্টের এই ডিমান্ডটা মুসলিম ডেভেলপমেন্টের এই 10%, আমরা মনে করি এইটা হচ্ছে যে সেকুলার ডিমান্ড। সেকুলার ডিমান্ড কেন? গোপাল সিং কমিটি বলেছিল, যে রিপোর্টটা সামনে আসেনি। সাচার বলেছিল যে মুসলিমদের যদি ডেভেলপমেন্ট আমরা করতে না পারি, এক পার যদি আনতে না পারি, তাহলে ওদের মধ্যে বিচ্ছিন্নতা বাড়বে, ওদের মধ্যে হচ্ছে যে অন্য স্রোত বয়ে থাকবে। ফলে একটা বৃহত্তর একটা জাতিগোষ্ঠীকে পশ্চাতে ফেলে কখনো কি আগাতে পারে না। পশ্চাতে রেখে যারে সে তোমার পশ্চাতে টানিবে। অতএব প্রফেসর অধ্যাপক সাইদুল হককে ধন্যবাদ। তিনি এটা আমাদের মনে রাখতে হবে যে তিনি কিন্তু লোকসভার MP ছিলেন 2009 সাল থেকে 2014 সাল। অতএব তার যে বর্ণনা বা ন্যারেশন, সেটাকে আমাদের এত বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে সাচার কমিটি যখন পার্লামেন্টে ইস্যু ছিল, তখন তিনি তাতে নিজে ডিবেট করেছেন। তাতে অনেক প্রশ্ন বা আরও অন্যান্য যে পার্লামেন্টারি অ্যাক্টিভিটি ছিল, তিনি সেটা করেছেন। তিনি তার প্রত্যক্ষ প্রমাণ বা প্রত্যক্ষ কাজে তার কিন্তু অংশগ্রহণ ছিল, এবং তার কাছ থেকে এই মূল্যবান বক্তব্য পেয়ে কিন্তু আশা করা যায় যে যাদের সাচার কমিটি সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না বা অল্প বিস্তর ছিল, তারা তাদের ধারণাকে আরও সুগঠিত করতে পারবেন। অধ্যাপক সাইদুল হক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ঠিক আছে, আবার দেখা হবে। আবার দেখা হবে। ঠিক আছে।